মানে এটা অনেকটা টাইপ একটা রিভিউ টাইপের, যে আমরা বিভিন্ন বাংলাদেশের যে ক্লিনিক্যাল সেক্টর গুলো আছে সেখান থেকে আমরা ডাটা নিয়ে দেখার চেষ্টা করেছি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা আসলে এখন কোন পর্যায়ে আছে, আহ, এবং এটা মানে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা আসলে এখন বর্তমানে কতটা ক্ষতির কারণ হচ্ছে। তো আমরা আজকে শুরু করছি। প্রথমে যদি আমরা দেখি অ্যাবস্ট্রাক্টটা, অ্যাবস্ট্রাক্টে মূলত বেশ কয়েকটা পার্ট থাকে। তো প্রথম ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, যে এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইজ এ মেজর পাবলিক হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। তো আহ, বর্তমান যুগে এই মাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, যার কারণে এখন অনেক ড্রাগই বা অ্যান্টিবায়োটিক আর মানে অনেকগুলো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো অ্যান্টিবায়োটিকের দিকে সাড়া দিচ্ছে না, যার ফলশ্রুতিতে অনেক মেডিসিন গুলা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং এগুলো মানুষের বডিতে আর কোনো ধরনের প্রভাব ফেলছে না, যা ভবিষ্যতে খুবই ঝুঁকির দিকে যাচ্ছে। এবং এটাতে যদি আমরা রিসার্চ গেপটাকে দেখি, সেটা হচ্ছে যে আমরা আহ, এখনো আমরা সম্পূর্ণ লিমিটেড আমরা তথ্য পাচ্ছি না, এবং আমরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে হচ্ছে, এটা আমরা এখনো মানে প্রিভিয়াস স্টাডিজ থেকে আমরা যতটুকু দেখতে পারছি, এটা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। তো আম, এবং আমরা যে ডাটাগুলো পাচ্ছি, এগুলো আমরা প্রপার ডাটা পাচ্ছি না, কারণ আমরা প্রাইভেট সেক্টরে এখনো ওই ডাটার যে আমরা প্রাইভেসিটা, সেই প্রাইভেসি থেকে আমরা টোটাল ডাটাটা নিতে পারছি না, যার কারণে আমরা টোটাল হয়তো রিসার্চটা খুব ভালোভাবে এখনো করা যাচ্ছে না। তো এখন আমরা দেখব এইম অফ দ্য স্টাডি। এটা যদি দেখি যে এই ডাটাটা শুরু 2017 থেকে 2020 সালের ডাটাটাকে কভার করতেছে আমরা। আহ, এই রিসার্চটার মাধ্যমে টানা 2017 সাল থেকে 2020 সালের মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কেস গুলো ছিল, সেগুলো আমরা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব, যে মূলত আহ, এই 3 বছরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কোন দিক থেকে কোন দিকে গেছে, অর্থাৎ বাংলাদেশে এই অ্যান্টিবায়োটিক প্যাটার্নসটা আসলে কতটুকু ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, যাতে আমরা এর বর্তমান পরিস্থিতি যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিতে পারি। এবং এখান থেকে যদি আমরা স্কোপ অফ স্টাডিটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে ন্যাশনাল ওয়াইড অ্যাক্রস সেকশনাল স্টাডি করেছি, অর্থাৎ আমরা পুরো বাংলাদেশ জুড়ে যতটুকু মানে ডাটা নেওয়া পসিবল হয়েছে, আমরা যতটুকু নেওয়া পসিবল হয়েছে, রিসার্চাররা ততটা নিয়েছেন। তো এখানে 26টা ল্যাবরেটরিজ এর ডাটা নেওয়া হয়েছে সব বিভাগ থেকে, এবং এখানে টোটাল 2,32,329টি ব্যাকটেরিয়াল আইসোলেট করা হয়েছিল। এখানে আমরা টুল হিসেবে দেখতে পাচ্ছি হোনেট এবং কিউএপিটি এবং আর্ট, এগুলো অ্যানালাইসিস এর মাধ্যমে টোটাল রিসার্চ পেপারটাকে করা হয়েছে। এখন এখান থেকে আমরা কি ফাইন্ডিংস গুলো একটু দেখে নিই। প্রথমে মোস্ট কমন যে প্যাথোজেন্স গুলো পাওয়া গেছে, এটা হলো ইকোলাই বা এস্কেরিয়া কোলি, এটা 32.5%। এবং এরপরেও এটার যে রেজিস্ট্যান্স হার ছিল, এটা ছিল 62.9%। এবং স্টেফিলোকক্কাস ছিল 42%। এবং যে ওল্ডার পেশেন্টস থেকে মানে 55 বছরের বেশি বয়সের মানুষগুলো বেশি এফেক্টেড হয়েছে, সেখানে বেশিরভাগ যে বয়সের রেঞ্জটা ছিল, এটা 55 বছরের বেশি যারা ছিল তারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এবং এটার যদি আমরা ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি দেখি, রিসার্চ পেপারটা স্টাডি করে আমরা যেটা জানতে পারবো, সেটা হলো যে বাংলাদেশে আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা কতটুকু কি হয়েছে, এবং এটার মানে অ্যান্টিবায়োটিক সাপোর্টটা কতটুকু আছে, এবং আমাদের ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে এর আহ, কতটুকু মানে আমরা কাজ করতে পারবো। আমরা যদি রেজিস্ট্যান্সটা বের করতে পারি, রেজিস্ট্যান্স রেটটা যদি আমরা ঠিকভাবে স্পেসিফিক করতে পারি, তাহলে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো। আর এই পদক্ষেপের কারণে আমরা আহ সামনের যে ঝুঁকি আসতেছে, যেমন ধারণা করা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে 60% থেকে 70% মানুষ পৃথিবী থেকে মারা যাবে, এটার বিরুদ্ধে হয়তো আমরা কিছু একটা করতে পারবো। এখন এই রিসার্চ পেপার থেকে আমাদের বেশ কিছু এপ্রিভিয়েশনস আছে, যেগুলো আমরা রিসার্চ পেপারটা বোঝার জন্য দরকার পড়বে। তো সেটাকে আমি একটা চার্টে নিয়ে আসার চেষ্টা করেছি, যেমন এখানে আছে সিডিসি অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, এবং বিডিআই বিগ ডাটা ইনস্টিটিউট, এএসটি অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টিং, আইকিউসি ইন্টারন্যাশনাল কোয়ালিটি কন্ট্রোল সহ এখানে বেশ কিছু এব্রিভিয়েশনস আমি লিস্ট করে রেখেছি, যাতে সবার একটু বোঝার সুবিধা হয়, যাতে রিসার্চ পেপারটা পড়ার সময় টার্মিনোলজি গুলো বুঝতে সুবিধা হয়। তো যারা এই রিসার্চ পেপারটাকে সামনে পড়বেন বা আরো ডিটেলসে দেখবেন, তারা চাইলে এই টোটাল লিস্টটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনি ইজিলি ইউজ করতে পারেন। এখন
আমরা এতক্ষণ অ্যাবস্ট্রাক্ট দেখতেছিলাম, এখন আমরা দেখবো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা মূলত যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা মূলত কি, এটা হচ্ছে যে কোনো একটা ব্যাকটেরিয়া যখন একটা মেডিসিনের বিরুদ্ধে বা একটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং যখন সেটা তার উপরে কোনো প্রভাব বিস্তার করে না, তখন সেই পরিস্থিতিকে আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এটা এখন পুরো ওয়ার্ল্ড আর আমাদের দেশ তথা সব জায়গাতেই খুবই বাজে ইফেক্ট ফেলতেছে। এবং এটা স্পেশালি লো এন্ড মিডল ইনকাম কান্ট্রিজ যেগুলো আছে, লাইক বাংলাদেশ, পাকিস্তান, বা এই এশিয়ান সাবকন্টিনেন্টে, এই এরিয়াগুলোতে বেশি বিস্তার করতেছে, যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স করে ফেলছে, যার কারণে কোনো মেডিসিন সেভাবে কাজে লাগছে না, যা ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে। এছাড়াও এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ল্যাবরেটরি ডাটা এবং ন্যাশনাল ডাটা গুলো আমরা অনেক ক্ষেত্রে মিস করে যাচ্ছি, যার কারণে আমরা হয়তো রিসার্চটাকে খুব মানে আরো ডিপলি করতে পারছি না। আমরা যদি ডাটাগুলো অ্যাক্সেস পাই এবং টোটাল টাকে খুব ভালোভাবে স্পেসিফিক করতে পারি, আশা করছি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বর্তমান পরিস্থিতিটা আরো ক্লিয়ার ভাবে জানতে পারবো। এরপর এই রিসার্চে যেসব মেটেরিয়ালস এবং মেথড ইউজ করা হয়েছে সেই জিনিসগুলোকে আমরা দেখব। এখানে স্টাডি ডিজাইন এবং সেটিংসটা দেখব, যে রিট্রোস্পেক্টিভ ক্রস সেকশনাল স্টাডি স্টাডি পিরিয়ড 2017 থেকে 20, অর্থাৎ 2017 থেকে 20 সাল পর্যন্ত টোটাল ডাটাটাকে নেওয়া হয়েছে এবং এটাকে অ্যানালাইসিস করা হয়েছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত। এবং ডাটাগুলো কালেক্ট করা হয়েছে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিজ থেকে। এবং এটার রিসার্চ পেপারটার সাথে কোলাবোরেশনে ছিল সিডিসি, এমওএফ এইচএফডব্লিউ বাংলাদেশের এবং আইডিসিআর বাংলাদেশ, এছাড়াও ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট সাউথ কোরিয়া থেকে। তো এরপর আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখান থেকে আমরা মূলত 46টি ল্যাবরেটরির সাথে কোলাবোরেশন গিয়ে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করেছি। এবং এখানে আমরা এই যে ডাটাগুলো কালেক্ট করেছি এটার জন্য এই রিসার্চ পেপারে টোটাল 7টা দিক নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে ইকুইপমেন্ট, স্টাফিং, মিডিয়া কোয়ালিটি, প্যাথোজেন আইডেন্টিফিকেশন, এএসটি প্র্যাকটিস, ইন্টারন্যাশনাল কোয়ালিটি কন্ট্রোল এবং এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল, এই দিকগুলোকে বিবেচনায় এনে ডাটাগুলোকে কালেক্ট করা হয়েছে এবং এই ডাটাগুলোকে তার পরবর্তীতে অ্যানালাইসিসের জন্য কিছু আহ, আহ, কিছু ব্যারিয়ার সেট করে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে যে ইনক্লুশন কাট অফ স্কোর 60-এর সমান বা 60-এর চেয়ে বেশি রাখা হয়েছে, এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছিল এখানে এখানে ছিল পোর ডাটা স্টোরেজ এবং নন কমপ্লিয়েন্স উইথ সিএলএসআই অর ইউ সিএএসটি স্ট্যান্ডার্ডস। এছাড়াও ডাটা কালেকশনের যে প্রসেস গুলো, এখানে রিসার্চ পেপারের যে ডাটা কালেকশন প্রসেসটা ছিল এটা হলো যে হাই ভেরিয়েবিলিটি ইন ল্যাব ডাটা সিস্টেম, অর্থাৎ এখানে সবচেয়ে ভালো ভেরিয়েবল যে ডাটাগুলো ছিল ল্যাব থেকে সেগুলো কালেক্ট করা হয়েছে এবং 32টা ট্রেনিং সেশন করা হয়েছিল, যার ফলশ্রুতিতে এখানে ডাটা যারা কালেক্ট করেছিল তারা খুব দক্ষতার সাথে ডাটা কালেক্ট করেছিল। এবং এখানে 160টা 60 জন ট্রেন্ড পার্সোনাল ছিল, যাদের মধ্যে মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্ট, আইটি স্টাফ এবং পলিসি মেকারসরা জড়িত ছিলেন। এবং এখানে মাস্টার ট্রেনার্স ছিলেন, যারা এটাকে একদম শিওর করেছিলেন যে এখানে টোটাল ডাটা কালেকশনটা যাতে প্রপার ভাবে হয় এবং স্যাম্পল কালেকশন ঠিকভাবে করে রিসার্চ পেপারটার ভ্যালুটা যাতে ইনক্রিজ করা যায়। এরপর আমরা ডাটা স্ট্যান্ডার্ডাইজেশন টুল হিসেবে আমরা এখানে ব্যবহার করা হয়েছিল ফোনেট সফটওয়্যার, যেটার ভার্সন ছিল 25.45 এবং এটা ডেভেলপ করা হয়েছিল ডব্লিউএইচও এর মাধ্যমে। এবং ডাটা কনভার্ট করা হয়েছিল এক্সেল শিট থেকে, ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম থেকে এবং ম্যানুয়াল রেজিস্টার্স, অর্থাৎ ডাটাগুলো বিভিন্ন এক্সেল শিটে এন্ট্রি নেওয়া করা হয়েছিল, এছাড়াও ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন ল্যাবরেটরিজ থেকে ডাটাগুলো নেওয়া হয়েছিল। এছাড়াও টুল ব্যাকলিংক ফিচার্সও ইউজ করা হয়েছিল এই ডাটা পেপারটায়। এখানে ডাটাগুলো কালেক্ট করার পর ডাটাগুলো অ্যানালাইসিস করার জন্য বা ডাটাগুলো বিভিন্নভাবে ক্লিনিং করে প্রপার ডাটাগুলো নেওয়ার ক্ষেত্রে যে টুলস গুলো ব্যবহার করেছিল সেগুলো ছিল এসকিউএলআইটি ডাটাবেস ব্রাউজার, যেটার মাধ্যমে আহ, আহ, বিভিন্নভাবে যে কালেক্ট করা স্যাম্পল গুলো ছিল এগুলোকে অ্যানালাইসিস করা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমস ছিল, যেমন আউটলায়ার্স ছিল, ইনকারেক্ট অর্গানিজম ইন্টারস ছিল, মিসিং স্পেসিমেন ডেটস ছিল, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো ছিল যেগুলোকে পরবর্তীতে
এসকিউলাইট ডেটাবেসের মাধ্যমে এগুলো ক্লিন করে নেওয়া হয়েছিল এবং একটি ফাইনাল ডাটা সেট রেডি করা হয়েছিল। এই ফাইনাল ডাটা সেট রেডি করার ক্ষেত্রে ফোনে টুলস ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা দেখব ডাটা অ্যানালাইসিস এবং ডাটা ভিজুয়ালাইজেশন। এখানে ডাটা প্রসেসিং টুলস হিসেবে আমরা ব্যবহার করেছিলাম, যে এটা এক নজরে আমি একটু ছোট করে রাখার চেষ্টা করেছি। এটা হলো যে আমরা ডাটা স্ট্যান্ডার্ডাইজেশনের কাজে ফোনেট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্যাটার্ন অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিউএএপিটি এবং আর সফটওয়্যার মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং ম্যাপিং গুলো করা হয়েছিল। এছাড়াও এই রিসার্চের ক্ষেত্রে আর প্যাকেজ ইউজ করা হয়েছিল, সেগুলোতে জিজি প্লট, এসএফ, ওজি ম্যাপস এবং ম্যাপ ডাটা ইউজ করা হয়েছিল। এরপর আমরা আসছি রেজাল্ট পার্টে। রেজাল্ট পার্টে মূলত বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স দেখা হয়েছিল, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গুলো দেখা হয়েছিল। টোটাল কোন মাইক্রোবায়াম গুলো পাওয়া গিয়েছিল সেটার একটা রেট বের করা হয়েছিল, এবং এটা গ্রাম পজিটিভ কিনা গ্রাম নেগেটিভ কতটুকু এটার একটা রেঞ্জ বের করা হয়েছিল, এবং কোন সালগুলোতে কতগুলো ফ্রিকোয়েন্সি ছিল এবং পার্সেন্টেজ কত ছিল সেই জিনিসগুলোকে একটা অ্যানালাইসিস এর মাধ্যমে একটা শীট আকারে দেওয়া হয়েছিল, যেটা ফুল স্ক্রিনে কোনো মানে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা ডিটেলস এর সামনে রেজাল্ট সেকশনে আরো আছে। তো এই ডাটা কালেকশন এবং স্টাডি স্যাম্পলটাকে এখানে টোটাল যে রেকর্ডটা নেওয়া হয়েছিল সেটা ছিল 1,37,013টি, এবং এটা 34টি ল্যাবরেটরিজ থেকে নেওয়া হয়েছিল। 34টি ল্যাবরেটরি ছিল বাংলাদেশের। তো এখানে 12টি ল্যাব ছিল, এবং ল্যাবের ডাটা সিস্টেম ছিল, এবং 9টি ল্যাব ছিল, যেটা RLQA স্কোর 60-এর নিচে 60-এর চেয়ে নিচে রাখার চেষ্টা করা হয়েছিল। এবং এখানে সব ট্রেনিং শেষে এবং ডাটা অ্যানালাইসিস শেষে আউটলেয়ার্স বাদ দেওয়ার পর টোটাল ডাটা সেট রেডি করা হয়েছিল 9,73,278টি, এবং এগুলো 26টি ল্যাব থেকে নেওয়া হয়েছিল। আহ, এবং এটা নিয়ে ফাইনাল ডাটা সেট রেডি করা হয়েছিল। এখানে এএসটি মেথড ব্যবহার করা হয়েছিল, যেখানে মোস্টলি ডিস্ক ডিফিউশন এবং ভিটেক 2 ইউজ করা হয়েছিল। এখানে আমরা যখন ক্লিনিং এর শেষে এবং অ্যানালাইসিস এর শেষে একটা ফাইনাল ডাটা সেটটাকে রেডি করা হয়েছে এখানে, সেটাকে আমি একটা ওভারভিউ এর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে পুরো রিসার্চ পেপারটাকে একটা বা ডাটা সেটটাকে আমরা একটা ওভারভিউ এর মাধ্যমে দেখতে পারি। সেখানে ডাটা ফাইনাল করা হয়েছিল আইসোলেটস 2,32,329টি। সেখানে রিমুভ করা হয়েছিল টোটাল ডাটা থেকে এবং মিসিং ডাটা ছিল 9.8%, এবং এখান থেকে ডিস্ট্রিবিউশন ছিল নন গ্রোথ স্যাম্পল 73.5% এবং পজিটিভ ব্যাকটেরিয়াল গ্রোথ ছিল 23.4%। এই টোটাল ডাটার মোস্ট অফ দ্য ডাটা ছিল 2018 থেকে 2019 সালের মধ্যে, যেটা 67.2%, এবং সিজনাল ট্রেন্ড ছিল। উইন্টারে ছিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি লো ছিল, এবং হাই ছিল সামারে, যেটা জুলাই থেকে সেপ্টেম্বর। এরপর আমরা যদি দেখি ডেমোগ্রাফিক এন্ড স্পেসিমেন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন যদি আমরা দেখি যে জেন্ডার বেসড টোটাল ডাটা সেটের কত পার্সেন্ট জেন্ডার বেসড ছিল এবং এজ গ্রুপটা কত ছিল, সেটা এখানে দেওয়া হয়েছে। সেখানে যেমন দেখা হচ্ছে যে ফিমেল 55.4% এবং মেল 44.6% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার হয়েছেন। এবং এখানে আমরা রেট যদি দেখি তাহলে দেখবো যে পুরুষের তুলনায় মেয়েরা তুলনামূলক বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মুখোমুখি হচ্ছেন। এবং সবচেয়ে বেশি এফেক্টেড এজ গ্রুপ ছিল 55 বছরের চেয়ে বেশি, যেটা ছিল 36.3%। এবং মেজর যে স্পেসিমেন টাইপ ছিল সেটা হলো ইউরিন ছিল 50.3%, সবচেয়ে হাইস্ট, এবং সফট টিস্যু বডির ফ্লুইড ছিল 24.8%, এবং ব্লাড ছিল 12.1%। এরপর এখান থেকে আমরা রেজাল্ট অ্যানালাইসিস এর মাধ্যমে যে আমরা মোস্ট কমন প্যাথোজেন্স গুলো পেয়েছিলাম, অর্থাৎ আমরা যে ব্যাকটেরিয়া গুলা রেজিস্ট্যান্স করে ফেলছে বা এই টাইপের ব্যাকটেরিয়া গুলো ছিল, সেগুলো আমরা এখানে একটা লিস্ট করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে এসকেরিয়া কোলি ছিল 32%, ক্লিবসেল্লা ছিল 15.5%, সিউডোমোনাস ছিল 10%, স্টেফাইলোকোকাস ছিল 7.8%। এবং স্পেসিফিক কিছু আমরা কি ফাইন্ডিংস রেখেছি, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন স্যাম্পল থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এটা ছিল ইউরিনে সবচেয়ে বেশি পরিমাণে ইকোলাই পাওয়া গেছে, এবং
ব্লাডে সালমোনেলা টাইফি পাওয়া গেছে, যেটা 32.5%, এবং রেসপিরেটরি সিস্টেমে ছিল ক্লিভেসেল্লা 32.2%, এবং জেনিটাল সাইডে ছিল ক্যান্ডিডা 32.9%। এরপর আমরা যদি দেখি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মধ্যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তো সেখান থেকে আমরা একটু ওভারভিউ নেওয়ার চেষ্টা করি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ইকোলাই, যেটা লো রেজিস্ট্যান্স ছিল ইপি প্যানেম এবং মারফোপ্যানেম এমিকেসিন, এবং হাই রেজিস্ট্যান্স ছিল এমপিসিলিন, যেটা 91.5%, এটা সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স, এবং এমক্সিসিলিন ছিল 84.6%। অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়াটা সবচেয়ে হাইস্ট রেজিস্ট্যান্স করছে এমক্সিসিলিন, যেটা এমক্সিসিলিন 84.6%, এবং এমপিসিলিন যেটা 91.5%, এবং ক্লিবসেলিয়া যেটা 50% রেজিস্ট্যান্স হয়েছিল, 50% অ্যান্টিবায়োটিককে রেজিস্ট্যান্স করে ফেলেছে, এবং বেটার রেসপন্স ছিল এমিকেসিন, জেন্টামিসিন, পিপারেসিলিন এবং টেজোবেক্টাম। এছাড়াও সিডোমোনাস ছিল, যেটা হাই রেজিস্ট্যান্স ছিল। এটা তো খুব বেশি পরিমাণে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, এবং এটার সাসপেক্টেবিলিটি পেয়েছিল কার্বন পেনেপস। এছাড়াও সালমোনেল্লা ছিল, যেটা সেটাও বেশ কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্স করে ফেলেছে, এবং সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স হয়েছে নেলিডিক্সিক অ্যাসিডে, এবং এটা 92.9%। এছাড়াও এখন আমরা দেখবো যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে কোন কোন ব্যাকটেরিয়া গুলো রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। এর মধ্যে ছিল স্টেফাইলোকক্কাস, যেটা লো রেজিস্ট্যান্স ছিল লাইনজোলেট, জেন্টামিসিন, এবং হাইস্ট রেজিস্ট্যান্স ছিল পেনিসিলিন, এরিথ্রোমাইসিন, যেটা মোর দেন 80% অর অ্যারাউন্ড 80%। এছাড়াও এন্টেরোকক্কাস এসপি ছিল, যেটা হাই রেজিস্ট্যান্স টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সিন, এন্ড লো রেজিস্ট্যান্স ছিল লাইনজোফোলিট, পেনিসিলিন, এমপিসিলিন। এছাড়াও স্ট্রেপ্টোকক্কাস ছিল, যেটা লো রেজিস্ট্যান্স লাইনজোলেট এবং পেনিসিলিন, এবং হাই রেজিস্ট্যান্স ছিল টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন। এছাড়াও ফুরেটোইন, এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো ইফেক্ট দেখা গিয়েছে ইউরিনারি আইসোলেটস এর ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি ইকোলাইয়ের ক্ষেত্রে ইউরিন এবং ব্লাডের একটা কম্পারিজন করার চেষ্টা করেছি রিসার্চ পেপার থেকে। সেটা হচ্ছে যে ইকোলাইয়ের টোটাল আইসোলেট করা হয়েছিল 63,816টি। এর মধ্যে ইউরিনে পাওয়া গিয়েছে 95.3%, অর্থাৎ মোস্ট অফ দা যে অর্গানিজম গুলো বা পাওয়া গিয়েছে এটা ইউরিনে ছিল, এবং ব্লাডে ছিল 4.57%। অর্থাৎ মোস্ট অফ দা ইকোলাই গুলো আইসোলেট করা হয়েছিল ইউরিন থেকে। এছাড়াও ইউরেনিয়ার মধ্যেও যদি আমরা একটু স্পেসিফিক করি, তখন আমরা দেখতে পারবো ফিউরেশন, এটা ছিল 76.9%, এমিকেসিন 73.3%, পেনেম যেটা ছিল 64.5%, এবং ব্লাড থেকে যদি আমরা স্পেসিফিক করি, সেটা ছিল মোস্ট ইফেক্টিভ ড্রাগ গুলো ছিল ইমিকেসিন 79.2%, মারফোপ্যানাম এটা ছিল 67.6%, এবং ইমিপ্যানেম ছিল 66.3%। এখন আমরা যাচ্ছি ডিসকাশন পার্টে। একটা রিসার্চ পেপার ডিসকাশন পার্ট মূলত এনশিওর করে যে আমরা পরবর্তীতে এই রিসার্চটাকে নিয়ে আমরা কোন দিকে আগাবো, এবং এই রিসার্চের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মাইক্রোবিয়ালের বর্তমান পরিস্থিতিটাকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, এবং পরবর্তীতে পদক্ষেপ কি ধরনের হতে পারে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। এখানে যদি আমরা একটা ওভারভিউ দিই এবং স্টাডি থেকে আমরা যে ফাইন্ডিংস গুলো পাই, সেগুলো হচ্ছে যে টোটাল 2,32,329 এএসটি রেকর্ড 26টি ল্যাব থেকে নেওয়া হয়েছিল, এবং 2017 থেকে 2020 সালের ডাটাগুলো নেওয়া হয়েছিল, এবং ফোকাস করা হয়েছিল মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট প্যাটার্নস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা মূলত কতটুকু কোন পরিস্থিতিতে রয়েছে সেটাকে ফোকাস করা হয়েছিল, এবং এইখানে ছিল ইনপেশেন্ট এবং আউটপেশেন্ট স্যাম্পলস, অর্থাৎ ল্যাবরেটরির ভিতরে এবং বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ডাটাগুলো কালেক্ট করা হয়েছিল। এবং এই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস পার্টের আগে দেখে নিয়েছিলাম যে এখানে ডাটা এনশিওর করার ক্ষেত্রে বা কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ক্লিনিং সহ বিভিন্ন ধরনের স্টেপগুলো এখানে ফলো করা হয়েছিল। যেমন 160 জন ট্রেনের আন্ডার ট্রেন করা হয়েছিল, যাতে যারা ডাটা কালেক্ট করবে তারা
খুব সচেতনতার সাথে এবং ভালোভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারে। এবং বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সেট করা হয়েছিল, বিভিন্ন ফ্যাক্টর ছিল সাইডের নিচে বা সাইডের সমান। এছাড়া বিভিন্ন ধরনের স্ট্রিট ক্লিনিং এবং ভ্যালিডেশন শেষে একটা টোটাল ফাইনাল ডাটা সেট রেডি করা হয়েছিল। এক্ষেত্রে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, ফোনেট, তারপর আর এবং বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার জন্য মূলত আর সফটওয়্যার ইউজ করা হয়েছিল। এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের হাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে কমন ব্যাকটেরিয়াল প্যাথোজেন্স গুলো, অর্থাৎ যে কমন সবচেয়ে সর্বোচ্চ পরিমাণে যে ব্যাকটেরিয়া গুলো রেজিস্ট্যান্স রেট দেখিয়েছে, সেই জিনিসগুলোকে আমরা এই রিসার্চ পেপারের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। এরপর আমরা ডিসকাশন পার্টে আরেকটু যদি দেখি যে এখান থেকে আমরা কি প্যাথোজেন্স গুলো আরেকটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এখানে মোস্ট কমন অর্গানিজম গুলো পাওয়া গিয়েছিল ইকোলাই, ক্লিপসেল্লা, সিউডোমোনাস, স্টেফাইলোকক্কাস এবং ইন্টারোকক্কাস। এবং সবচেয়ে বেশি ব্লাড ইনফেকশন হয়েছিল সালমোনেলা টাইফি দ্বারা। এটাই সবচেয়ে মেজর প্যাথোজেন হিসেবে ধরা হয়েছে, কারণ সবচেয়ে বেশি পরিমাণে রেজিস্ট্যান্স হয়েছিল। রিসার্চ পেপার থেকে আমরা দেখেছি 84%, সেটা হয়েছিল সালমোনেলা টাইফি থেকে। এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রিজিওনাল এবং গ্লোবাল এবং ডেমোগ্রাফিক যে ডিসকাশনটা, অর্থাৎ ফাইন্ডিংস গুলো আমরা পেয়েছিলাম, সেখান থেকে আমরা দেখেছিলাম যে ইউরিনারি যে ইনফেকশন ছিল, এটা টোটাল ডাটা সেটে খুব কমন ছিল। এবং সবচেয়ে বেশি পরিমাণে মাইক্রোবস রেজিস্ট্যান্স আমরা পেয়েছিলাম ইউরিনারি স্যাম্পল থেকে। এবং এখান থেকে আমরা আরেকটা ডিসকাশন থেকে আমরা একটা মানে অ্যানালিসিস থেকে পেয়েছিলাম, এটা হলো যে সবচেয়ে হাই রেজিস্ট্যান্স ছিল ইকোলাইয়ের বিরুদ্ধে এমপিসিলিন। এর পরবর্তীতে ছিল এমোক্সিসিলিন, যেটা ছিল 84.4%, এবং এমপিসিলিন ছিল 91%, এবং বিভিন্ন ধরনের থার্ড জেনারেশন সেফালোস্পোরিনস। এছাড়াও নিট্রোফুরেশনের ক্ষেত্রে দেখা গেছে হাই ইফেক্টিভ ছিলেন ইউরিন ইনফেকশন ক্ষেত্রে, অর্থাৎ ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে অনেক পরিমাণে রেজিস্ট্যান্স গুলোই দেখা গিয়েছে, যেটা খুব বেশি গুড নিউজ না। এবং এছাড়াও নন ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে যেটা ছিল পোর ইফেক্টিভ, অর্থাৎ খুব কম পরিমাণে অন্য ক্ষেত্রে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি দেখা গিয়েছিল ইউরিন স্যাম্পলের ক্ষেত্রে। এখান থেকে ইম্পর্টেন্ট যে মেসেজটা আসছে, সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট মাস্ট বি স্পেসিফিক অ্যান্টিবায়োটিক স্টেরয়েডশিপ নিডেড। অর্থাৎ আমরা একটা অ্যান্টিবায়োটিক, যখন আমরা অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করব, তখন আমরা স্পেসিফিক ভাবে ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করার পর আমরা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ইউজ করব। আমরা র্যান্ডমলি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করব না, কারণ আমরা যখন র্যান্ডমলি অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করব, তখন দেখা যাবে যে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে অনেকগুলো মেডিসিন আমাদের আর বডিতে কাজ করছে না, সেটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং আমরা যদি বিভিন্ন ধরনের আরো অন্যান্য স্টাডিজ এর সাথে একটা কম্পারিজন করি, সেখান থেকে দেখা গিয়েছে যে সিমিলার রেজিস্ট্যান্স প্যাটার্ন ছিল ইকোলাই, ইন্টারকক্কাস এবং সালমোনেলা। অর্থাৎ আরো আমরা বিভিন্ন ধরনের স্টাডি যখন আমরা অ্যানালাইসিস আনি এবং কম্পারিজন আনি, তখন দেখা গেছে বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ইনফরমেশন, অর্থাৎ বাংলাদেশের ডেমোগ্রাফিক যে চিত্রগুলো দেখা গিয়েছে, এর মধ্যে ইকোলাই, ইন্টারকক্কাস এবং সালমোনেলা সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে। এবং আমরা যদি আশেপাশের দেশগুলোর সাথে একটু তুলনা করি, তাহলে দেখা যাবে যে পাকিস্তানে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা রয়েছে, এর পরবর্তীতে ইন্ডিয়াতে রয়েছে, যেটাতে কার্বন পেনেম রেজিস্ট্যান্স এটা ইকোলাই দেখা যায়, এবং এর পরবর্তীতে রয়েছে নেপাল। এগুলো আমরা বিভিন্ন ধরনের এই রিসার্চ পেপার থেকে কালেক্ট করে এই রিসার্চ পেপারটার সাথে আমরা কম্পেয়ার করা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে আসলে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা কতটুকু বাড়ছে এবং কোন জায়গায় কোন অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হচ্ছে। এছাড়াও আমরা যদি স্ট্রেংথ অফ দ্য স্টোরি দেখি, যে আমরা মূলত এই রিসার্চ পেপারের স্ট্রেংথ সাইট গুলো ছিল যে এখান থেকে হিউজ পরিমাণে ডাটা ইউজ করা হয়েছে, যেখানে প্রায় 32টি ল্যাবরেটরি থেকে 2 লক্ষ প্লাস ডাটা সেট নেওয়া হয়েছিল। সেখান থেকে আবার ডিপ ক্লিনিং হোক এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে ক্লিনিং করার মাধ্যমে আমরা ফাইনাল ডাটা সেট পেয়েছিলাম, যেটা
আহ, ভুল হওয়ার চান্স অনেক কম ছিল, কারণ ট্রেনিরা ছিল যারা ট্রেন করেছে, এবং স্যাম্পল কালেক্টের ক্ষেত্রেও যথেষ্ট সচেতনতা মেনটেন করা হয়েছে। এছাড়াও এখানে কোলাবোরেশনে ছিল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বডিজ, অর্থাৎ সাউথ কোরিয়া সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের ল্যাবরেটরি এবং বিভিন্ন ধরনের প্রাইভেট এবং পাবলিক ল্যাবরেটরি গুলোর ডাটা। এবং এই ক্ষেত্রে আমরা যে ডাটা ক্লিনিং এর ক্ষেত্রে স্ট্রিক্টলি বিভিন্ন ধরনের প্রসেস ফলো করা হয়েছিল। এর মধ্যে রয়েছে কোনেট সিএলএসআই গাইডলাইন্স, অর্থাৎ সিএলএসআই গাইডলাইন্স ফলো করার ফলে আমরা এখান থেকে ডাটা সেটটাকে আমরা খুব মানে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারি, কারণ এখানে ভুল থাকার সম্ভাবনা কম ছিল। এবং এখানে যে মূলত এই রিসার্চ পেপারটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছিল যে টোটাল মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ওভারভিউটা কি, বাংলাদেশের সিচুয়েশনের পরিস্থিতিটা কি, এটা আসলে 2020 সাল থেকে বর্তমানে মানে কোন দিকে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের পদক্ষেপ নিতে সুবিধা হয়। যদিও এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা স্ট্রেন্থস গুলো দেখলাম, যে আমরা আহ, এখানে এই রিসার্চ পেপারে প্রায় 32টা ল্যাবরেটরি কোলাবোরেশনে গিয়ে রিসার্চটা করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের গাইডলাইন্স ফলো করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে ডাটা কালেক্ট করা হয়েছে। তারপরেও এখানে কিছু লিমিটেশন ছিল, যেখানে ভেরিয়েশন ইন ল্যাবরেটরি কোয়ালিটি এন্ড টেকনিক্স, অর্থাৎ 32টা ল্যাবরেটরির ভেরিয়েশন ছিল, সেখানে টেকনিক গুলো সেম ছিল না, ডাটা কালেকশন ডাটা অ্যানালাইসিস গুলো সেম ছিল না, যার কারণে এখানে একটু ভেরিয়েশন আসতে পারে, রিসার্চ এরর থাকতে পারে। এছাড়াও এখানে মোস্টলি ডিস্ক ডিফিউশন মেথড ইউজ করা হয়েছে। এখানে যেহেতু ডিস্ক ডিফিউশন মেথড ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু এরর আসার চান্স রয়েছে। এবং ইনকমপ্লিট পেশেন্ট ডাটা ইন সাম রেকর্ডস, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যখন ডাটাগুলো কালেক্ট করা হয়েছে সেখানে পুরো টোটাল ডাটা সেট পাওয়া যায়নি, সেখান থেকে হয়তো দেখা গিয়েছে অর্ধেক ডাটা নেওয়ার পর রোগী সেখান থেকে রিলিজ নিয়ে চলে গিয়েছে, বা ডাটা মিসিং ছিল, যার কারণেও একটা রিসার্চ এরর আসতে পারে। এছাড়াও অর্গানিজম অফেন আইডেন্টিফাইড অনলি আপ টু জেনাস লেভেল, অর্থাৎ এখান থেকে শুধু জেনাসটাকে হয়তো অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করা গিয়েছে, কিন্তু স্পেসিসটাকে হয়তো সেভাবে আইডেন্টিফাই করা যায় না। যেমন সালমোনেল্লারই কয়েকটা টাইপ আমরা দেখলাম, যেগুলো আহ, আহ, আমরা স্পেসিফিক করতে পেরেছি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে শুধু আমরা জেনাসটাকে স্পেসিফিক করতে পেরেছি, কিন্তু স্পেসিসটাকে এখানে স্পেসিফিক করা যায়নি, যার কারণে এখানেও কিছু রিসার্চ এরর থাকতে পারে। নো কন্ট্রোল ওভার স্যাম্পলিং মেথডস, অর্থাৎ স্যাম্পলিং মেথডস এ অনেক ক্ষেত্রেই কন্ট্রোল করা সম্ভব হয়নি, কারণ ডাটা লিমিটেশন ছিল এবং কিছু ডাটা মিসিং ছিল। সাম মডার্ন অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ এখানে আম, যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয়েছিল সেখানে কোলিস্টিন এবং ভেনকোমাইসিন এই টাইপের গুলার ক্ষেত্রে মানে ডাটা সেটটাকে সেভাবে পরীক্ষা করে দেখা যায়নি, যার ফলশ্রুতিতে বর্তমান সময়ের মডার্ন অ্যান্টিবায়োটিক্স গুলার ক্ষেত্রে আসলে কি ধরনের রেজাল্ট দিবে বা কি ধরনের ফলাফল আসতে পারে সেই জিনিসটাকে ক্লিয়ার করে জানা সম্ভব হয়নি। এবং আমরা যদি কনক্লুশনটা দেখি যে এই টোটাল রিসার্চ পেপারটা থেকে আমরা কি জানতে পারি, সেটা ছিল যে আহ, বাংলাদেশে 2017 সাল থেকে 2020 সালের মধ্যে ব্যাপক পরিমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল। সেখানে মাল্টি রেজিস্ট্যান্স ছিল, অর্থাৎ বিভিন্ন একই ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের মেডিসিনের বিরুদ্ধে, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে অলরেডি, যেগুলো এখন আর হিউম্যান বডিতে কাজ করছে না। তো ভবিষ্যতে হয়তো রেজিস্ট্যান্সটা আরো সামনের দিকে আগাচ্ছে। এখান থেকে আরো আমরা দেখতে পাচ্ছি যে এখন অলরেডি থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক গুলো রেজিস্ট হয়ে যাচ্ছে। তো অলরেডি যে সেকেন্ড জেনারেশন অব্দি অ্যান্টিবায়োটিক গুলো রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, সেগুলোর বডিতে সেভাবে ইফেক্ট ফেলে না, বা অর্থাৎ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করতে পারে না। কিন্তু থার্ড জেনারেশনের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক গুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা খুবই চিন্তার বিষয় যে আমরা সামনে হয়তো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের কারণেই পুরো পৃথিবীর 60 থেকে 70% মানুষ মারা যাবে, কারণ তখন আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না। Antibiotic resistance is leading to limited antibiotic options and increasing treatment challenges, অর্থাৎ যত বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, দিন দিন ক্লিনিক্যাল যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, কারণ নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের যে হার তার চেয়ে
দ্রুত গতিতে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আহ, আহ, মানুষ মৃত্যুর দিকে আগাচ্ছে। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাংলাদেশে এর রেটটা অনেক বেশি অন্য উন্নত দেশগুলোর চেয়ে, যেটা বাংলাদেশের জন্য খুবই চিন্তার বিষয়। ইট রিপ্রেজেন্টস এ সিরিয়াস এন্ড গ্রোয়িং পাবলিক হেলথ থ্রেট রিকোয়ারিং আর্জেন্ট অ্যাটেনশন। অর্থাৎ দিন দিন যে হারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, অর্থাৎ আমরা যদি স্পেশালি বলি ইকোলাই অনেক ক্ষেত্রে 94%, কোনো কোনো ক্ষেত্রে 84%, এবং এমিক্সিসিলিন, এমপিসিলিন, এইগুলোর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে। যার কারণে আমরা থার্ড জেনারেশনের পরে আবার নতুন করে ফোর্থ জেনারেশনে আসলে অ্যান্টিবায়োটিক গুলো আমরা কোন লেভেলে পাবো বা কিভাবে এই লিমিটেশনস গুলো দূর করবে, এটার দিকে নজরদারি করা দরকার। আম, এছাড়াও বিভিন্ন ধরনের রুলস করা উচিত এবং জনসচেতনতাও সৃষ্টি করা উচিত, যাতে করে মানুষ অ্যান্টিবায়োটিক নেওয়ার ক্ষেত্রে সহজ প্রাপ্যতা আর না পায়। কারণ অসচেতনতার জন্য বাংলাদেশে মূলত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে, কারণ মানুষ অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করে না, যার ফলশ্রুতিতে বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি হচ্ছে। এছাড়াও আমরা আহ, বিভিন্ন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রিসার্চটাকে আরো বাড়াতে পারি, যাতে সামনের দিনগুলোকে মোকাবেলা করতে পারি। থ্যাংক ইউ। আশা করছি যে আজকের পেপারটা সামনের রিসার্চের জায়গাগুলোকে আরো বেশি বিস্তৃত করবে, এবং আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে আরো সচেতন হব এবং পরবর্তীতে আমরা আরো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে।